আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরোজুমান। নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। টানা ৭ কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পর গতকাল সূচক মাত্র ১২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। আজ আবারও সূচক কমেছে, ৪৭ পয়েন্ট সূচক কমে অবস্থান করছে ৪,৮২৫ পয়েন্টে। এই হিসেবে আমরা দেখতে পাচ্ছি নভেম্বর মাসে সূচক কমেছে প্রায় ৩০০ পয়েন্টের মতো, এবং নভেম্বর মাসে এই পর্যন্ত যে কার্যদিবস সংঘটিত হয়েছে ৯ কার্যদিবসের মধ্যে ৮ কার্যদিবসই নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়েছে, এবং লেনদেনের গতি কমতে কমতে এখন ৩০০ কোটি টাকার নিচে নেমে গিয়েছে। আজ লেনদেন হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী ২৮৯ কোটি টাকা, অর্থাৎ ৩০০ কোটি টাকার নিচে। আমরা দেখেছি সর্বশেষ ২৪শে জুন লেনদেন হয়েছিল ৩৭২ কোটি টাকা। এরপর হিসেব করলে এটি ৫ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ২৩শে জুন লেনদেন হয়েছিল ২৭৬ কোটি টাকা। সেই হিসেবে এখন আমরা বলতে পারি যে জুন মাসের শেষের দিকে গিয়ে যে লেনদেনের গতি ছিল সেই গতিতে চলে এসেছে ঢাকা শেয়ার বাজার। লেনদেনের গতি ৩০০ কোটি টাকার নিচে রয়েছে, সূচক কমছে। দর বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাত্র ৫৩টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে আজ, কিন্তু কমেছে ৩০১টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম। ৩০শে অক্টোবর সূচকের অবস্থা ছিল ৫,১২২ পয়েন্ট। সেই হিসেবে আজ দিন শেষে সূচক দাঁড়িয়েছে ৪,৮২৫ পয়েন্ট। এক্স্যাক্টলি বলা যাচ্ছে ৩০০ পয়েন্ট সূচক কমেছে এই নভেম্বর মাসের ৯ কার্যদিবস। সব কিছু মিলে নেতিবাচক প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমানের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম জিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। জিয়া ভাই, প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি, আপনি তো পুঁজিবাজারে সম্পৃক্ত রয়েছেন অনেক বছর যাবত এবং ২০১০-এর ক্র্যাশও আপনি দেখেছেন। আপনার কাছে জানতে যাচ্ছে, এখন যে বর্তমান পুঁজিবাজারের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে, এই ৯ কার্যদিবসের মধ্যে ৮ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা, সূচক কমেছে এই নভেম্বর মাসে ৩০০ পয়েন্ট, লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমে গিয়েছে। এটিকে স্বাভাবিক দরপতন বলা যাবে নাকি অস্বাভাবিক দরপতন? না, এটা বাজারের মোটেও স্বাভাবিক চিত্র না। আপনি ২০১০ সালের পরে আমি মনে করি এটা তার চেয়ে বেশি খারাপ অবস্থা। এই কারণে ২০১০ সালে কিন্তু ৮-৯ বাজার অনেক ঊর্ধ্বমুখী ছিল। বাজার একটা বাবল হয়েছিল, তারপর বাবল বাস্ট হয়েছিল, অনেক উপর থেকে সূচক পড়েছিল। সে কারণে ধরেন এই ধরনের একটা ঘটনা হয়তো অবধারিত ছিল। কিন্তু আপনি গত কয়েক বছরের বাজারের অবস্থা দেখেন, বাজার তো এমনিতে আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, অনেক নিচে ছিল সূচক, বেশিরভাগ শেয়ারের দামও ছিল কম। এই জায়গায় এসে এখন যে টানা দর পতন গুলো হচ্ছে এবং সেটি পাশাপাশি লেনদেনও কমে গেছে, এই বাজার কিন্তু আমরা এর আগে কখনো দেখি নাই। এবং এরকম চিত্র আপনি দেখেন যে খোদ স্টক এক্সচেঞ্জ, দুটি স্টক এক্সচেঞ্জ লোকসান দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ৪৯ কোটি অপারেটিং লস করেছে। এই যে শুধু খুদ স্টক এক্সচেঞ্জের দেখেন এই অবস্থা, তাহলে বিনিয়োগকারীদের অবস্থা কতটা নাজুক সেটা অনুমান করাই যায়। জি। দিনের পর দিন বাজার পড়ছে, শেয়ারের দাম কমছে, এবং বাজারে অনেক শেয়ারের আসলে ওই অর্থে লেনদেনও খুব বেশি হচ্ছে না। আস্থা তলানিতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের ভয়, আতঙ্ক, এরকম চিত্র আমরা আসলে অনেকদিন এই বাজারে দেখিনি। জি, কারণগুলো কি কি মনে হচ্ছে? জি, আবার একটু বলবেন, একটু সাউন্ড সমস্যা। জি, আমি বলতে যাচ্ছি, আপনি যে এখন বললেন অস্বাভাবিক দরপতন হচ্ছে, এই দরপতনের পেছনে কি কি কারণ আছে বলে আপনার মনে হচ্ছে? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে কিছু কারণ তো আপনি ধরেন যে আগে থেকে বাজারে কিছু সুশাসনের অভাব ছিল, তার কিছু ফল তো ছিলই। আস্থার একটা সংকট ছিল। এর সাথে আরো অনেকগুলো উপাদান যুক্ত হয়েছে। একটি উপাদান হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের একটা জাতীয় নির্বাচন হওয়ার কথা। গত বছরের ৫ আগস্ট যে পরিবর্তনটা হয়েছিল, সেই পরিবর্তনের মধ্য দিয়ে যে আমরা একটি গণতান্ত্রিক পথে উত্তরণ দেখব, নতুন একটি সরকার আসবে, একটি টেকসই গভর্নমেন্ট নতুন ভাবে সবকিছু পরিচালনার দায়িত্ব নেবেন, সেই নির্বাচনটা অনেক প্রত্যাশিত। কিন্তু এই নির্বাচনটা আদৌ ফেব্রুয়ারিতে হবে কি হবে না তা নিয়ে কিন্তু আতঙ্ক মানুষের মধ্যে এখনো উদ্বেগ রয়ে গেছে, দ্বিধা রয়ে গেছে, নিশ্চয়তা কিন্তু মানুষ পাচ্ছেন না। এবং সেই নির্বাচনটা যদি হয়ও, সেটি ক্রেডিবল হবে কি হবে না সেগুলো একটি বিষয়। তার সাথে নির্বাচনের সাথে শেয়ার বাজারের কি সম্পর্ক? না, আমি বলছি শেয়ার বাজার এর সাথে সম্পর্ক আছে। কারণ বিনিয়োগকারী তো চান যে কোন সরকার আসবে, কিরকম হবে, কিংবা নির্বাচনটা যদি ঠিক মতো না হয় দেশে অস্থিরতা তৈরি হয় কিনা, হানাহানি হয় কিনা, রক্তপাত হয় কিনা, সেগুলো একটি বিষয় আছে। জি। পাশাপাশি এসইসি কিছু সংস্কারমূলক কাজ করছে। আপনি দেখেন মিউচুয়াল ফান্ড বিধিমালা, আপনার মার্জিন ঋণ এর মধ্যে গ্যাজেট আইপিও প্রকাশ রুলস, হয়েছে। পাশাপাশি মার্জিন ঋণের রুলস পরিবর্তন করছে। সেগুলোর একটি মনস্তাত্ত্বিক
চাপ বাজারে আছে। তার সাথে সর্বশেষ যুক্ত হয়েছে যে 5টি ইসলামী ধারার ব্যাংককে একীভূত করে নতুন একটি ব্যাংকে রূপান্তর করা। এটি আপাত দৃষ্টিতে একটি ভালো সিদ্ধান্ত। আমরাও মনে করি যে 5টি ব্যাংক যেভাবে চলছিল সেভাবে আসলে ব্যাংকগুলো টিকতে পারে না। সেই জায়গায় একটি সম্মিলিত ব্যাংক করে সরকার উদ্যোগ নিয়ে যদি একটি সাস্টেনেবল ব্যাংকে রূপান্তর করে, সেটি একটি ভালো উদ্যোগ। কিন্তু যে প্রক্রিয়া এটি করা হচ্ছে তাতে করে পুঁজিবাজারে একটি নেতিবাচক মেসেজ গেছে, অসংখ্য বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েছেন। আপনি জানেন যে 5টি ব্যাংকের যে এক্সিস্টিং শেয়ার আছে সেই শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে জিরো, শূন্য। তার মানে যেসব বিনিয়োগকারী এই বাজারে 5টি ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগ থেকে কিন্তু তারা কোনো রিটার্ন পাবেন না, তারা কিন্তু জিরো, শূন্য টাকা পাবেন। অথচ আহ, ব্যাংকগুলো তো তারা অনেক দাম দিয়ে কিনেছে, বিভিন্ন সময় বিভিন্ন দাম দিয়ে শেয়ার তারা কিনেছেন। ইভেন যেদিন লেনদেন বন্ধ হয়েছে তার আগের দিনের বাজার চিত্র যদি দেখেন, কোনো ব্যাংক 2 টাকা, কোনো ব্যাংক 3 টাকা, কিন্তু কোনো না কোনো ব্যাংকের দাম তো একটা ছিল, সে ব্যাংকগুলো ওই দামে লেনদেন হচ্ছিল। জি বিশ্বের ইতিহাসে এই ধরনের ঘটনা পাওয়া যাবে না যে একটি কোম্পানি শেয়ার হোল্ডারদের অনুমোদন ছাড়া সেটি বন্ধ হচ্ছে কিংবা মার্জার হচ্ছে। মার্জার হওয়া, একীভূত হওয়া, অধিগ্রহণ করা, এগুলো কিন্তু বিশ্বজুড়ে একটি গ্রহণযোগ্য প্র্যাকটিস। জি কিন্তু সেখানে প্র্যাকটিসটা হলো কি, এক্সিস্টিং যে বিনিয়োগকারী আছে তাকে নিয়ে আপনাকে ইজিএম করতে হবে। ইজিএম এ তাদের জি সম্মতি নিতে হবে যে এই কারণে আমরা প্রতিষ্ঠানগুলোকে একীভূত করব, এবং এরপরে ভবিষ্যতে শেয়ারের প্যাটার্ন এরকম হবে, শেয়ারের সংখ্যা বাড়বে বা কমবে, যেটাই হোক, এবং আপনাদের সম্মতি আছে কিনা। যদি বিনিয়োগকারীরা সম্মতি দেন, শেয়ার হোল্ডাররা, তাহলেই কিন্তু সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের পর্যায়ে যায়। এখানে কিন্তু সরকার চাপিয়ে দিয়েছে সিদ্ধান্তটা, জি। এখানে বিনিয়োগকারীদের মতামত নেওয়া হয়নি, তাদের কোনো অংশগ্রহণ করা নেই। আর এইরকম এক্ষেত্রে একটা তাদের অবস্থা ক্ষতিপূরণের ব্যবস্থা করা দরকার ছিল কিনা আরেকটি বিষয় রয়েছে, যে নিশ্চয়ই ছিল, তারা যে নিশ্চয়ই ইনভেস্ট ছিল। কারণ করেছে কি, অডিটেড রিপোর্ট দেখে আপনি যদি দেখেন 2023 সাল পর্যন্ত 5টি ব্যাংকের মধ্যে 4টি ব্যাংক এনইবি পজিটিভ ছিল, ডিভিডেন্ডও দিয়ে এসছে। তার প্রেক্ষিতে তো বিনিয়োগ করাটাও স্বাভাবিক, কিন্তু বিনিয়োগকারীদের যে বিনিয়োগ রয়েছে সেটা রক্ষা করার দায়িত্ব তো বিএসইসি ছিল, সেটা কি রক্ষা হয়েছে? দেখেন, শতভাগ দায় শুধু অন্যদের দিলে হবে না, বিনিয়োগকারীদের কিছু দায় আছে, কিন্তু আবার বিনিয়োগকারীদের শতভাগ দায়ী করা যাবে না। সেটি হচ্ছে যে বিনিয়োগকারীরা তো বলতেই পারে যে ভাই, বাংলাদেশ ব্যাংক তো রেগুলেটর, বাংলাদেশ ব্যাংক কেন দেখে নাই এতগুলা, এই ব্যাংকগুলোর ভেতরে যে এত ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে, ঋণের নামে যে কিছু দুর্বৃত্ত টাকা সরিয়ে নিয়েছেন, এই খবর তো সাধারণ বিনিয়োগকারীর ওইভাবে জানতে পারার কথা না। কারণ তাদের তো বিশ্বাস ছিল যে এখানে বাংলাদেশ ব্যাংক আছে রেগুলেটর হিসেবে, দেখভাল করছে, এবং তারা যে অডিট রিপোর্ট দেখেছে সেই অডিট রিপোর্টে কিন্তু এতটা অনিয়ম, এতটা দুর্নীতি, এতটা যে টাকা নাই সরিয়ে ফেলা হচ্ছে সেই চিত্র কিন্তু প্রতিফলিত হয় নাই। সেই অডিটরের দেখভাল কারা করে? আইসিএবি করে। সেই অডিটরের দেখভাল কারা করে? এফআরসি করে। তাহলে সেই দায় দায়িত্ব তো এফআরসি কেও নিতে হবে, আইসিএবি কেও নিতে হবে, যে তাদের যে অডিটর, তারা তাহলে ভুল অডিট করেছে, ভুল রিপোর্ট দিয়েছে, কার সাজি করে যারা করেছে, যারা দুর্বৃত্ত, তাদের সাথে মিল রেখে তারা কাজ করেছে। সুতরাং আমি মনে করি যে দায় দায়িত্ব অনেকেরই আছে। আবার ধরেন ক্রেডিট রেটিং এজেন্সি, তারা কিন্তু একজনের রেটিং করেছে এইসব প্রতিষ্ঠানের, যে জি ব্যাংকগুলোর, এবং সেই রেটিং এর উপর ভিত্তি করে কিন্তু অনেক সময় বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন। তো সেই রেটিং এজেন্সিগুলোর লাইসেন্স কারা দেয়? মনিটরিং কারা করে? সেই রেটিং এজেন্সিগুলোর রেটিং লাইসেন্স দিয়ে থাকে হলো বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাদের মনিটরিং করে তারা। সেই রেটিং দেখে যদি বিনিয়োগকারী ভুল রেটিং দিয়ে থাকে, দায় দায়িত্ব তো আসলে রেটিং এজেন্সির। জি সুপার রেগুলেটর হিসেবে দায় দায়িত্ব এসএসসির। সে বিনিয়োগকারী তো আসলে প্রতারিত হয়েছে নানাভাবে। এখানে গাফিলতি আছে বাংলাদেশ ব্যাংকের, গাফিলতি আছে বিএসসিসির। তাদের যে সম্মিলিত দায়িত্বহীনতা, দায়িত্ব পরিপালনে ব্যর্থতা, তার মাসুল কিন্তু আমাদের বিনিয়োগকারীকে দিতে হচ্ছে। জি সুতরাং আমি মনে করি যে এই দায় দায়িত্ব সবাইকে নিতে হবে, এবং সরকারকেও নিতে হবে। সরকার যেহেতু বাংলাদেশ ব্যাংকের অভিভাবক, সরকার যেহেতু এসএসসির অভিভাবক, এবং সরকার কোনোভাবেই এই বিনিয়োগকারীদেরকে একেবারে ক্ষতিপূরণ না দিয়ে তাদেরকে দায়ী করে একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না। আমরা মনে করি যে সরকারের উচিত হচ্ছে এই সিদ্ধান্তটা, এই উদ্যোগটা পুনর্বিবেচনা করা, পর্যালোচনা করা, এবং আমাদের যারা বিনিয়োগকারী আছেন, আমি শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী বলবো না, যাদের এখানে বিনিয়োগ আছে, এমনকি যারা এইসব কোম্পানির স্পন্সর শেয়ার হোল্ডার ছিল, হুম সবাই তো এই অপরাধের সাথে যুক্ত না। অপরাধ জি কারা করেছে? অপরাধ করেছে চট্টগ্রাম কেন্দ্রিক একটি দুর্বৃত্ত গ্রুপ। জি বেসিক্যালি কয়েকজন দুর্বৃত্ত করেছে সরকারের গত সরকারের আশ্রয় প্রশ্রয়ে। অনেক সাধারণ স্পন্সর ছিল যারা সৎভাবে কোম্পানিটি চালাতে চেয়েছে, তারা বিশ্বাস করে কোম্পানি 5টি ব্যাংকের স্পন্সর হয়েছিল, তাদেরও কিন্তু দোষ নাই। তারাও কিন্তু দেখা গেল যে লুটপাটের কারণে তারাও কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, জি তাদের এত বছরের যে বিনিয়োগ ছিল তারা জিরো হয়ে যাচ্ছে। আমি মনে করি ওই দুর্বৃত্তদের ছাড়া বাকি যত বিনিয়োগকারী আছে, সাধারণ বিনিয়োগকারী হোক, স্পন্সর বিনিয়োগকারী হোক,
যাদের আসলে লুটপাটের সাথে কোনো অংশগ্রহণ ছিল না, তাদের ক্ষেত্রে একটা ক্ষতিপূরণের দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, ব্যবস্থা জি, একটা করতেই হবে। এবং এটি যদি না এক্ষেত্রে করা হয় আরেকটি তাহলে কি হবে? বিষয় আপনার কাছে জানতে যাচ্ছি জিয়া ভাই, এখন বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত রুগ্ন অবস্থায় যে সকল ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটি শঙ্কা রয়েছে যে এরকম ঘটনা পুনরাবৃত্তি হয় কিনা। এটি ঠেকানোর জন্য আসলে নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো কিছু আশ্বস্ত করার প্রয়োজন আছে কিনা? জি, আমি সে কথা বলছিলাম যে দেখেন, এটি শুধুমাত্র যে এই 5টি ব্যাংকের বিষয় এরকম না, এটা একটা সিম্বলের মতো মনে হতে পারে। বিনিয়োগকারীরা এখন একটা আহ, আতঙ্কের মধ্যে ভুগছেন যে এই আমাদের লিস্টেড প্রাইভেট সেক্টরের 5টি ব্যাংক, সেই ব্যাংকটির ক্ষেত্রে যদি সরকার এরকম ভাবে একতরফা সিদ্ধান্ত নিতে পারে, পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিতে পারে আমাদেরকে বাদ দিয়ে, তাহলে ভবিষ্যতে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে তো আমাদের বিনিয়োগ নিরাপত্তা নেই। বিশেষ করে সরকারি কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলোতে বিনিয়োগ করার ফলে সরকার যদি একতরফা ভাবে কোনো ধরনের কখনো সিদ্ধান্ত নিয়ে বসে, তাহলে তো সেই বিনিয়োগকারীদের বিনিয়োগ যে কোনো সময় হুমকির মুখে পড়তে পারে। সুতরাং জি, আহ এই একটা, এই যে আতঙ্ক বাজারকে কেন্দ্র করে, বাজারে বিনিয়োগকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের, যে এই বাজারে যে কোনো সময় আমি একটা ট্র্যাপের মধ্যে পড়তে পারি, যে কোনো সময় আমাদের বিনিয়োগ একেবারে জলে ভেসে যেতে পারে, এই আতঙ্ক যদি দূর করা না যায়, তাহলে এই বাজারে কিন্তু বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাবে, আগামীতে নতুন বিনিয়োগকারী আসবে না এবং দীর্ঘদিন কিন্তু বাজার সাফার করবে। জি। এবং আপনি আজকে যে পরামর্শগুলো দিলেন যে আসলে সরকারের বিবেচনা করা উচিত বিনিয়োগকারী এবং স্পন্সর ডিরেক্টর যারা দোষী না, যারা দোষী সাব্যস্ত হয়নি, তাদের দিকটিও বিবেচনা করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, পুঁজিবাজার নিয়ে এতক্ষণ আমরা কথা বলছিলাম অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।